একটা ফাঁকা পরিত্যক্ত পুলিশ স্টেশন, যেখানে আজকে এই মেয়েটাকে সারা রাত ডিউটি করতে হবে। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু রাত বাড়তেই তার সাথে এমন সব ঘটনা ঘটে যা দেখলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার গাও শিউরে উঠবে। কিছু অসাধু মানুষের শেষ ইচ্ছার বলি হতে হয় এই মেয়েটাকে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো তার বাবাকেও নাকি এখানেই মেরে ফেলা হয়েছিল। শুরুতেই আমরা পুলিশ অফিসার জেসিকাকে দেখতে পাই। আজকে তার নাইট ডিউটি পড়েছে পুরনো একটা পুলিশ স্টেশনে। এই বিষয়টা নিয়ে সে ফোনে তার মায়ের সঙ্গে কথা বলছিল। তখন তার মা তাকে বলে যে তুমি দয়া করে ওই পুলিশ স্টেশনে যেও না, তোমার বাবা কিন্তু এক রাতের বেলায় ওখানে দায়িত্বরত ছিল, আর ওই অবস্থায় তিনি মারা যান। আমি কখনোই তোমার বাবার মতো তোমাকে হারাতে চাই না। কিন্তু জেসিকা তাকে জানাই যে আজকে ওখানে আমার লাস্ট শিফট, এরপর থেকে আমি অন্য স্টেশনের দায়িত্বে থাকবো। এরপর জেসিকা তার মার ফোনটা কেটে পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে পড়ে। চারপাশে একদম শুনশান নীরবতা, কোথাও কোনো সারা শব্দ নেই। জেসিকা তো ভেতরে ঢুকে তার সিনিয়র কোনো কর্মকর্তাকে ডাকতে থাকে। তবে একটু পরে জেসিকা দেখতে পায় সামনে কেউ একজন কেমন একটা অদ্ভুত আচরণ করছে। তাকে দেখে মনে হচ্ছিল সে কারো উপর অনেকটা রেগে আছে। এরপর যখন জেসিকা তাকে ডাক দেয় তখন সে জেসিকার সামনে চলে আসে। লোকটির নাম হলো অফিসার কোহেন। ইনি হলেন জেসিকার সিনিয়র। সে তাকে বলে যে আজকে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত তোমাকে একাই এখানে ডিউটি করতে হবে, আর যদি কোনোভাবে এর আগে তুমি এখান থেকে চলে যাও তাহলে কিন্তু তোমার চাকরিটা চলে যেতে পারে। এরপরে তিনি জেসিকাকে পুরো পুলিশ স্টেশনটাই ভালোভাবে ঘুরিয়ে দেখায় আর বলে যে রাতের বেলায় বায়োক্লিন থেকে কিছু এভিডেন্স নিতে এখানে কেউ একজন আসবে। এটা বলেই তিনি ওখান থেকে চলে যান। এখন তো এই গোটা পুলিশ স্টেশনে জেসিকা একাই আছে। জেসিকা তার মতো করেই কাজ করছিল, আর ঠিক ওই সময় ল্যান্ডলাইনে একটা ফোন আসে। ফোন রিসিভ করার পরই তো সে ওপাশ থেকে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। মেয়েটি তার কাছে বারবার সাহায্য চাচ্ছে আর বলে যে আমি একটা জায়গায় আটকা পড়ে আছি। এটা শুনে জেসিকা তখন ওই মেয়েটির অ্যাড্রেস জানতে চায়। তখন ওই মেয়েটির অ্যাড্রেস না দিয়ে বলে যে আমার মনে হয় সবাই মারা গিয়েছে আর আমাকে অতি শীঘ্রই মেরে ফেলা হবে। এই মেয়েটির নাম হলো মনিকা। সঙ্গে সঙ্গেই তো লাইনটা কেটে যায়। জেসিকা তখন দ্রুত হেডকোয়ার্টারে ফোন দেয় আর ওই ফোনের ব্যাপারে সবকিছুই তাদেরকে বলে। কিন্তু হেডকোয়ার্টার থেকে তাকে বলা হয় যে এই স্টেশনে তো কারো ফোন দেওয়ার কথা নয়, যদি কেউ ফোন দিত তাহলে তো আমাদের কাছেও আসতো, আমাদের কাছে ফোন আসেনি, অথচ তুমি কথা বলেছো, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাদের এরকম কথা শুনে তো জেসিকা পুরো হতবাক হয়ে যায় আর বলে যে ঠিক আছে, পরবর্তীতে ফোন আসলে আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানাবো। এটা বলে সে কলটা কেটে দেয়। তো এরপর যখন সে ডিনার করতে বসে তখন খাওয়ার সময় সে খাবারের ভেতরে অনেক বড় একটা চুল পায় আর মুখের মধ্য থেকে এইভাবে চুল টেনে বের করার জন্য তার একটু ঘেন্না লাগে। তাই সে ওই খাবারটা আর খায় না। ঠিক ওই সময় সে বাইরে কিছু একটা শব্দ শুনতে পেয়ে দ্রুত বাইরে চেক করতে আসে যে কি হয়েছে। চারপাশটা ভালোভাবে দেখার পর কোনো সন্দেহজনক কিছু না পেয়ে যখন সে ভেতরে ঢুকতে যাবে তখনই দেখতে পায় কেউ একজন ভেতরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এরকম কাউকে দেখেই তো জেসিকা একটু ঘাবড়ে যায়। তাই সে পেছন থেকে বারবার ওই লোকটাকে ডাকে। এতবার ডাকার পরেও ওই লোকটা কোনো সাড়া শব্দ দেয় না। আর তখন জেসিকা লক্ষ্য করে যে ওই লোকটি তো পুলিশ স্টেশনের মধ্যে হিসু করে জায়গাটিকে একদম নোংরা করে দিয়েছে। এরপর জেসিকা ওই লোকটির কাছে যায় আর দেখতে পায় যে এই লোকটা একটা পাগল। জেসিকা তো সঙ্গে সঙ্গেই ওই লোকটাকে বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। ঠিক ওই সময় আবার জেসিকা স্টেশনের ভেতর থেকে বেশ কিছু শব্দ শুনতে পেয়ে ওইদিকে যায়। হাঁটতে হাঁটতে সে ভেতরে একটা ওয়াশরুমে চলে আসে। ওখানে আসার পরে সে দেখতে পায় ওয়াশরুমের অবস্থা অনেক খারাপ, মারাত্মক দুর্গন্ধ, চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি। জেসিকা তো দ্রুত ওখান থেকে বের হয়ে একটা লকার রুমে চলে আসে। ওই লকারগুলো এখন সবই বন্ধ অবস্থায় আছে। তবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই যে একটা লকার সেখানে খোলা। আর জেসিকা যখন লকারের দরজাটা খোলে তখন ভেতরে একটা ছবি দেখতে পায়। এই ছবিটা দেখে তো সে বেশ অবাক হয়ে যায়, কারণ ছবিটা তার বাবার। ছবিতে জেসিকাও আছে, তার মানে এই লকারটা জেসিকার বাবার ছিল। এরপর যখন জেসিকা ওই ছবিটাকে ওখানে রেখে লকারের দরজাটা বন্ধ করে দেয় তখন পেছনে ফিরে তাকাতেই সে পুরো অবাক হয়ে যায়, কারণ যে লকারের দরজাগুলো এতক্ষণ বন্ধ অবস্থায় ছিল সেগুলো সব হঠাৎ করে খুলে যায়। সে তো দ্রুত ওখান থেকে কিছুটা ভয় পেয়ে বেরিয়ে আসে। আর ঠিক ওই সময় আবার স্টেশনের ল্যান্ডফোন বেজে ওঠে। একটু আগে যে মেয়েটা ফোন করেছিল মানে মনিকা, সে আবারও ফোন করেছে। আর এইবার তো সে জেসিকাকে বলে যে আমি এখান থেকে বের হতে চাই, আমার সঙ্গে থাকা অনেককেই তারা মেরে ফেলেছে। তো জেসিকা তো আবার ওই মেয়েটির কাছে তার অ্যাড্রেস জানতে চায়, কিন্তু মেয়েটি অ্যাড্রেস না বলে বারবার সে একই কথা বলেই চলেছে। এরপর সে বলে যে আমি হয়তোবা কোনো শূকরের ফার্মে আছি, কারণ বাইরে থেকে আমি শূকরের ডাক শুনতে পাচ্ছি। এটুকু বলা মাত্রই আবারও লাইনটা কেটে যায়। জেসিকা তৎক্ষণাৎ হেডকোয়ার্টারে ফোন দিয়ে আবারও মনিকার কথা বলে। এবার হেডকোয়ার্টার থেকে তাকে বলা হয় যে আমরা এই বিষয়ে খোঁজ নিচ্ছি আর শীঘ্রই তোমাকে সবটা জানানো হবে।
হবে। এরপর সে টেবিলে বসে বই পড়ছিল, তবে একটু পরে তার পেছনে থাকা একটা আলমিরা আপনা আপনি পাশে সরে যায়। জেসিকা তখন পেছনে তাকালে আমরা দেখতে পাই সব ঠিকই আছে, কিন্তু এরপর তো এরকম ঘটনা বারবারই ঘটছিল, যার ফলে এইবার তো জেসিকা একটু ভয় পেয়ে যায়। তাই ভয় কাটানোর জন্য সে দ্রুত উঠে আলমিরাগুলো চেক করে, কিন্তু চেক করে ওখানে কোনো গড়বড় না পেয়ে জেসিকা আবারও এসে চেয়ারে বসে পড়ে। তবে ঠিক ওই সময় আলমিরাগুলো এবার বিকট শব্দ করে পেছনে সরে যায়, আর এইবার তো জেসিকা অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই আবার একটা রুম থেকে বেশ জোরালো শব্দ পেয়ে জেসিকা ওই দিকে ছুটে যায়। এই শব্দটা আসলে স্টোর রুম থেকে আসছে। জেসিকা বন্দুক বের করে স্টোর রুমে আসলে দেখতে পাই যে এখানে সেই পাগল লোকটি কিছু একটা খুঁজছে, কিন্তু জেসিকা তাকে একটু আগেই বের করে দিয়েছিল। তাহলে সে ভেতরে আবার কিভাবে ঢুকলো, আর সেই স্টোর রুমে এসেই বা কি খুঁজছে? এবার তো জেসিকা ওই লোকটিকে আঘাত করে তার হাতে হাত করা পরিয়ে ভেতরে থাকা একটা সেলে নিয়ে আসে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, জেসিকা যখন ওই লোকটাকে নিয়ে সেলের মধ্যে ঢোকে তখন সঙ্গে সঙ্গে সেলের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ওই সময় আবার বাইরে থেকেও বেশ চিৎকারের শব্দ শোনা যায়। হুট করে আবার সমস্ত আলো নিভে যায়, আর বাইরে থেকে ভেসে আসে এক বেদনাদায়ক চিৎকার। জেসিকা এরপর টর্চ নিয়ে সেলের দরজার কাছে আসতেই গ্লাসের বাইরে এমন দৃশ্য দেখে যে পুরো শরীর যেন শিউরে ওঠে। সে তাই আবার মারাত্মক ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণের জন্য তো জেসিকা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। একটু পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় যে কেউ তার দিকে টর্চ মেরে আছে। জেসিকা তখন ভাবছিল যে এই সেলের মধ্যে তো আমি আর ওই পাগল লোকটি ছাড়া আর কেউ নেই। তাই সে ওই লোকটাকে বলে যে টর্চটা আমাকে ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু খুবই খারাপ হবে। কিন্তু তখনই ওই টর্চের আলোটা গিয়ে পড়ে ওই লোকটার মুখে, আর জেসিকা দেখতে পায় যে ওই পাগল লোকটা সেখানে অচেতন অবস্থায় পড়ে আছে। এটা দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি। তাহলে এখন টর্চটা কার হাতে আছে? জেসিকা তখন বারবার তার টর্চটা ফেরত চায়, আর ঠিক ওই সময় আবছা আলোতে জেসিকা তার পাশে এক ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। ওই সময় আবারও সেখানকার আলো জ্বলে ওঠে। জেসিকা তো দৌড়ে ওখান থেকে বের হয়ে আসে, এত তাড়াতাড়ি করে দরজাটা আটকে দেয়। এরপর যখন সে টেবিলে এসে বসে পড়ে তখনই তার চোখ যায় উপরে থাকা সিলিং এর দিকে, যেখানে লেখা আছে সো। জেসিকার তখন মনে হয় যে কেউ হয়তোবা তার সঙ্গে মজা করছে, তাই এরপর সেই স্টেশনের সমস্ত দরজাগুলো লক আছে কিনা সেটা চেক করে দেখে। ওই সময় আবার বাহিরে স্টেশনের পাশে জেসিকা একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটা ওখানে দাঁড়িয়ে স্মোকিং করছিল। জেসিকা তো বাইরে এসে মেয়েটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে। এই মেয়েটি বলে যে তার নাম মেরিকো, কিন্তু জেসিকা তাকে তখন ওখান থেকে চলে যেতে বলে। কিন্তু মেয়েটা তখন জেসিকাকে বলে যে তুমি কি জানো এটা একটা ভৌতিক পুলিশ স্টেশন? তুমি হয়তো এখানে নতুন এসেছো। বেশ কিছু বছর আগে এখানে নাকি 3 জন একসাথে আত্মহত্যা করেছিল। তাদের আত্মাগুলো এখনো স্টেশনে ঘুরে বেড়ায়, আর প্রতিদিনই কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায়। ওই মারা যাওয়া 3 জনের কোনো একটা ইচ্ছা ছিল যেগুলো তারা পূরণ করতে পারেনি, আর সেটা তারা আজকে রাতে কিন্তু পূরণ করবে। এরকম কৌতূহলমূলক কথাবার্তা বলেই মেয়েটা সেখান থেকে চলে যায়। এরপর জেসিকা যখন আবারও রাউন্ডে বের হয় তখন একটা রুমের বাইরে থেকে দেখতে পাই ভেতরে টিভি চালানো, আর কিছু একটা অস্পষ্ট শব্দ সে শুনতে পাচ্ছিল। জেসিকা বেশ কৌতূহল নিয়ে যখন ওই রুমের মধ্যে প্রবেশ করে তখনই টিভিতে সে একজন লোককে দেখতে পায়। লোকটার নাম মাইকেল পাউনি। তিনি ওখানে তার নিজের করা দোষগুলো স্বীকারোক্তি দিচ্ছিলেন। পাশেই তখন অন্য টেলিভিশনে আরো 2টো মেয়েকে দেখা যায়। তারা সেখানে তাদের দোষের স্বীকারোক্তি দিচ্ছিল। এরা 3 জনেই একই গ্রুপের সদস্য। তারা কিভাবে মেয়েদেরকে নৃশংসভাবে হত্যা করত আর কেনই বা করত সেটাই বলছিল। এরপর তারা আরো বলে যে আমরা একটা শক্তিশালী মেয়ের আত্মা খুঁজছিলাম, যাকে হত্যা করে আমরা আমাদের শয়তানের শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে পারতাম। এর জন্যই আমরা একের পর এক মেয়েদের হত্যা করে গিয়েছি। তবে সেই শক্তিশালী মেয়েটার আত্মাকে খুঁজে বের করার আগেই পুলিশ আমাদেরকে ধরে ফেলে, তাই আমাদের ইচ্ছাটা অপূর্ণই থেকে যায়। এরপর তো আমরা 3 জনই আত্মহত্যার মতো পথ বেছে নিই, আর সেটা করেছিল তারা এই পুলিশ স্টেশনে বসেই। জেসিকা যখন এই কথাগুলো মন দিয়ে শুনছিল তখনই তার আশেপাশে থাকা চেয়ারগুলো নিজে থেকেই ঘোরা শুরু করে, আর জেসিকাকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই স্টেশনের ল্যান্ডলাইনে আবারও ফোন বেজে ওঠে, তাই জেসিকাও দ্রুত গিয়ে ফোনটা তোলে। সে তো আবারও মনিকার কান্নার শব্দ শুনতে পায়। মনিকা জেসিকার কাছে সাহায্য চাচ্ছিল আর বারবার করে বলছিল যে আমাকে ওরা মেরে ফেলবে। জেসিকা তখন আবারও তার কাছে তার সঠিক অ্যাড্রেসটা চাই, কিন্তু মনিকা তো এবারও কিছুই বলছিল না। আর ঠিক ওই সময় মনিকা জোরালো শব্দে ফোনের লাইনটা কেটে যায়। জেসিকা তো এবার অনেক ভয় পেয়ে যায়। সে ভাবছিল যে হয়তোবা মনিকাকে ওরা মেরে ফেলেছে, তাই সে আবারও হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে ফোন দেয়, আর আগের মতোই পুরো ঘটনাটা তাদেরকে খুলে বলে। এবার কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় যে তুমি টেনশন করো না, আমরা এটা নিয়ে দেখছি কি করা যায়। জেসিকা যখন ফোন রাখে তখন আবার স্টেশনের ভেতর থেকে একটা বাঁশি বাজানোর আওয়াজ শুনতে পায়, আর সেই দিকে যেতে থাকে। এরপর সে একটা রুমের দরজা খুলতেই দেখতে পাই ওখানে কিছু ফাঁকা চেয়ার রয়েছে, কিন্তু এরপর সে পেছনের পিকটা দেখে আবারও রুমের মধ্যে তাকায়। তখন দেখতে পাই যে
ওই চেয়ারগুলো ওইভাবে নেই, সেগুলোকে জড়ো করে রাখা হয়েছে। জেসিকার তখন মনে হচ্ছিল যে হয়তো কেউ তার সঙ্গে ইচ্ছা করে মজা করছে, তাই জেসিকা তখন তাকে ডাকতে থাকে যে কে আমার সঙ্গে এরকম করছো, সামনে আসো, আমার সঙ্গে কেন এরকম মজা করছো। ওই সময় স্টেশনের সামনে একজন অফিসার আসে, তার নাম হলো রাইস প্রাইস। জেসিকা তো অফিসারকে দেখে একটু হাফ ছেড়ে বাঁচে। এরপর সে তার সঙ্গে ঘটা এতক্ষণ ধরে সমস্ত অদ্ভুত ঘটনাগুলো অফিসারকে খুলে বলে, কিন্তু সে অফিসারকে বলে যে আপনি কোনো টেনশন করেন না, আমি একা থাকতে পারবো, কারণ যেভাবেই হোক আমার তো 5টা পর্যন্ত ডিউটি শেষ করতে হবে। তারা দুইজন সেখানে বেশ কিছুক্ষণ কথা বলে, কিন্তু এরপর অফিসার যখন ফিরে যাচ্ছিল তখন জেসিকা দেখতে পায় অফিসারের মাথার পেছনে একটা ভয়ঙ্কর গর্ত, কিন্তু এটা কিভাবে সম্ভব। তো জেসিকা তখন খুব বেশি একটা ভয় না পেয়ে দ্রুতই অফিসারের পেছনে যায়। তবে সামনে এগোলে দেখতে পায় যে অফিসার সেখান থেকে গায়েব হয়ে কোথাও নেই। ঠিক ওই সময় আবার জেসিকা তার আশপাশ থেকে কিছু মেয়ের কান্না আর হাসির শব্দ শুনতে পায়, মাঝে মাঝে কেউ আবার চিৎকারও করছিল। আর এতে তো জেসিকা মারাত্মক রকমের ভয় পেয়ে যায়। আর হঠাৎ করে তখন সে তার সামনে কেউ একজনকে ওই ফাঁকা করিডোর দিয়ে মাটিতে শুয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে দেখে, কিন্তু এই লোকটি যে মারা গিয়েছে সেটা বোঝা যাচ্ছিল। তবে পরক্ষণে দেখা যায় ওই মৃতদেহটি আপনা আপনি হাওয়ায় ভেসে দাঁড়িয়ে আছে। দেহটির মাথায় একটা পলিথিন দিয়ে মোড়ানো। মৃতদেহটা তো জেসিকার দিকে তাকিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে, আর তখন জেসিকা তো তার দিকে বন্দুক তাক করে। তবে পরক্ষণে আবার সেটা ওখান থেকে উধাও হয়ে যায়। ঠিক ওই সময় জেসিকা শুনতে পায় কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করছে। জেসিকা তখন দৌড়ে ওই লোকটার সেলের সামনে চলে আসে, যাকে সে প্রথমে আটকে রেখেছিল। আর ওই লোকটাই আসলে চিৎকার করে বলছিল, প্লিজ আমাকে ওখান থেকে বের করো। জেসিকা তো ওই লোকটাকে বের করতে যাচ্ছিল, কিন্তু তখনই আবার সে দেখতে পায় কক্ষের ভেতরে এই অবস্থা, একসাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে আর তাদের প্রত্যেকের মুখে পলিথিন দিয়ে মোড়ানো। তারা সবাই সেখানে বেশ অদ্ভুত আচরণ করছিল। এটা দেখেই তো জেসিকা বেশ ঘাবড়ে যায়। সে তখন ওই লোকটিকে আর বের করে না। আর ওই সময় আবার ভেতর থেকে অস্পষ্টভাবে কান্নার শব্দ ভেসে আসে। তখন তার পেছনে একটা অদ্ভুত দেখতে মেয়েকে এইভাবে হামাগুড়ি দিয়ে এগোতে দেখা যায়, কিন্তু জেসিকা যখনই পেছনে ঘুরে তাকায় তখনই আবার ওটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এদিকে জেসিকা তো সেই গানের শব্দ অনুসরণ করেই যখন ওটা রুমের সামনে আসে তখন দেখতে পায় যে এখানে বেশ কয়েকটি মেয়ে একটা আয়নার সামনে বসে আছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো তাদের প্রত্যেকের মুখই ভয়ঙ্কর রক্তাক্ত দেখতে লাগছে। কিন্তু এরপর যখন জেসিকা আয়নার দিকে তাকায় তখন আবার তাদের মুখগুলো স্পষ্টই দেখতে পায়। তারা সবাই মিলে সেখানে একটা গান গাচ্ছিল। আর ঠিক ওই সময় ঘরের দরজাটা হুট করে বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তো ওই রুমে থাকা মেয়েগুলো উধাও, তাদেরকে আর কোথাও দেখা যায় না। জেসিকা তো সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর তখনই আবার ল্যান্ডফোনে কল আসে। জেসিকা ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে সেই মনিকা মেয়েটি বলে যে আমি পালিয়ে গিয়েছি, এখন আমি দৌড়াচ্ছি। এটা শুনে জেসিকা তখন মেয়েটার বর্তমান অবস্থা জানতে চায়। মনিকা তখন বলে যে আমি কারমাইকেল রোড নামের একটা জায়গায় আছি। জেসিকা তখন দ্রুত হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে ফোন দিয়ে বলে যে আমি মনিকার অবস্থান শনাক্ত করতে পেরেছি, কিন্তু কন্ট্রোল রুম থেকে জেসিকাকে তখন বলা হয়েছে মনিকা তো মারা গিয়েছে। এটা শুনে সে অনেক কষ্ট পায়, তবে এর থেকে সে অনেক বেশি ভয় পায়, কারণ কন্ট্রোল রুম থেকে বলা হয় মনিকা নাকি 1 বছর আগেই মারা গিয়েছে। এটা শুনেই তো জেসিকার কেমন যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন জানা যায় যে ওই 3 জন যারা মেয়েদেরকে নির্মম ভাবে হত্যা করত, মনিকাও তাদের মধ্যে একজন। তাকে আসলে মেরে ফেলা হয়েছে, বেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আসলে ওই 3 জন যাদেরকে একটু আগে জেসিকা টিভিতে দেখেছিল, তারা বিভিন্ন কালো জাদুর প্রয়োগ করে অনেক নোংরা কাজ কারবার চালাতো আর বিভিন্ন মেয়েদেরকে ধরে এনে নির্মম ভাবে হত্যা করত। এসব কথা শুনে জেসিকা তো সত্যি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই জেসিকা দেখতে পায় যে ফ্লোরে একটা ছবি পড়ে আছে, আর এটা তার বাবার হত্যার ছবি। তখনই হঠাৎ করে ফ্লোরে আবার বেশ কিছু মেয়েদের ছবিও দেখা যায়, যাদের প্রত্যেককেই খুবই নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কারো মুখ থেতলে দেওয়া হয়েছে, এমনকি হাত পা বেঁধে তাদের উপর টর্চার করতে করতে মারা হয়েছে। এই সব কিছু দেখে তো জেসিকা আর কোনো মতেই ঠিক থাকতে পারে না। সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় যে ওই ছবিগুলো সেখানে আর নেই। ওই সময় সে অফিসের ভেতরে একটা জায়গায় কাউকে সরে যেতে দেখে। জেসিকা তার পিছু করতেই কেউ একজন এসে জেসিকাকে সচরে আঘাত করে। এরপরে দেখা যায় ওই লোকটা জেসিকাকে টেনে নিয়ে কোথাও যাচ্ছে। জেসিকাকে একটা রুমের মধ্যে এনে বসানো হয়, আর তার সামনে বন্দুক হাতে একটা মেয়ে বসে আছে। ওই মেয়েটি তখন বলে যে তোমার ভিতরে কি এমন আছে যা আমার ভিতরে নেই। এটা বলেই তো ওই মেয়েটি নিজেই মাথায় বন্দুক ধরে সঙ্গে সঙ্গে শুট করে দেয়। জেসিকা তো পুরো হতবাক হয়ে যায়, এটা আবার তার সঙ্গে কি হচ্ছে। তখন আবার ল্যান্ডফোনটা বেজে ওঠে, আর জেসিকা ফোন রিসিভ করতেই সে আবারও মনিকার গলাটাই শুনতে পায়। কিন্তু জেসিকা এবার বলে যে তুমি তো অনেক আগেই মারা গিয়েছো, তুমি একটা ভ্রম কোনোভাবেই সত্যি হতে পারো না। যখন ফোনটা রেখে দেয় তখনই তো সে তার টেবিলের নিচে একটা ভয়ঙ্কর চেহারার মেয়েকে দেখতে পায়। এটা দেখেই তো সে ভয় পেয়ে পাশে লুকিয়ে পড়ে। আর দেখা যায় যে ওই মেয়েটি তখন
তখন জেসিকাকে খুঁজছে। আর একটা পর্যায়ে তো সে ভয়ঙ্কর দেখতে মেয়েটা জেসিকাকে খুঁজতে খুঁজতে তার সামনে চলে আসে। জেসিকা তো ভয়ে এবার চোখটাই বন্ধ করে ফেলে, কিন্তু এরপর যখন সে চোখ খোলে তখন সেখানে আর কাউকেই দেখতে পায় না। জেসিকা তখন উঠে এক দৌড়ে স্টেশন থেকে বের হতে যায়, কিন্তু দরজার কাছে গেলেই দেখতে পাই যে ওটা লক করা, কোনোভাবেই সে খুলতে পারছে না। গ্লাসটা ভাঙার জন্য সে বেশ কয়েক রাউন্ড গুলি করলেও সেটা হাওয়ায় মিলিয়ে যায়, গ্লাসটা কোনোভাবেই ভাঙে না। জেসিকা তো এবার পুরোপুরি ভাবে এই ভুতুরে স্টেশনের মধ্যে আটকা পড়ে যায়। এই সময় এবার জেসিকার ফোনে কল আসে, আর রিসিভ করলে সে দেখতে পায় এটা তার বাবার ফোন। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। তার বাবা তখন ফোনের ওপার থেকে বলছিল যে জেসিকা যেন কোনোভাবেই ওখান থেকে না যায়, কারণ তার অসমাপ্ত কাজ জেসিকাকে শেষ করতে হবে। ঠিক তখনই আবার জেসিকা তার পেছন থেকে ওই পাগল লোকটাকে হেঁটে যেতে দেখে, তার পিছু করে। কিন্তু একটা জায়গায় যাওয়ার পর তো ওই লোকটা সেখানে দাঁড়িয়ে পড়ে। জেসিকা তখন জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বের হলে, কিন্তু ওই লোকটি কোনো কথা বলছিল না। জেসিকা যখন এরপর লোকটাকে ধরতে যায় তখন সে দেখতে পায় যে লোকটার অবস্থা পুরো বিভৎস। ঠিক ওই সময় হুট করে সেখানে কারেন্ট চলে যায়। জেসিকা যখন টর্চটা অন করে তখন আবার সেখানে কাউকেই দেখতে পায় না। জেসিকা এরপর তো ওই লোকটার সেলের কাছে চলে যায়, আর দরজা খুলতেই দেখতে পায় যে তাকে কেউ মেরে এখানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। ঠিক ওই সময় জেসিকার সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখা যায়। তার পেছনে ভয়ানক দেখতে কিছু মৃত মানুষ চলে এসেছে, যাদের মুখগুলো আগের মতো পলিথিন দিয়ে মোড়ানো। সে তখন ওখানে সেই 3 জন খুনিকেও দেখতে পায়, যাদের অবস্থাও বেশ ভয়ঙ্কর। তারাও চিৎকার করছিল। এটা দেখেই তো জেসিকা দ্রুত ওই রুম থেকে বের হতে যায়, কিন্তু ওই সময় আবার সামনে চলে আসে সেই অফিসার রাইস প্রাইস। সে তো তার হাত দিয়ে মুখের মধ্যে ফায়ারিং করে। জেসিকা তো কিছুই বুঝতে পারছে না যে তার সঙ্গে এগুলো কি হচ্ছে। একটু পরে সে স্টেশনের ভেতরে কারো একজনের উপস্থিতি টের পায়। সে যখন বন্দুক নিয়ে সামনে এগোয় তখনই দেখতে পায় যে মুখে কাপড় বেঁধে কিছু লোক স্টেশনের ভেতরে ঢুকে পড়েছে। জেসিকা তখন তাদের দিকে অনবরত ফায়ার করতে থাকে। এইভাবেই তো বেশ কিছুক্ষণ লোকদের উপর গুলি করতে থাকে, আর সেখানে কয়েকজনকে মারতেও সক্ষম হয়। কিন্তু একটু পরেই দেখা যায় সেখানে সিনিয়র অফিসার কোহেন এসে তো জেসিকার উপরেই ফায়ারিং শুরু করে। জেসিকা তো কিছুই বুঝতে পারছিল না, আর তখনই সে পাশে তাকিয়ে দেখতে পায় যে যাদেরকে গুলি করে হত্যা করেছে তারা আসলে মুখোশধারী কেউ নয়, বরং তারা বায়োক্লিনের সেই লোকগুলো, যাদের আসার কথা ছিল কিছু এভিডেন্স নেওয়ার জন্য। আসলে জেসিকা একটা ভ্রমের মধ্যে ছিল, যার কারণে সে ওই লোকগুলোকে মুখোশধারী লোক ভেবে হত্যা করেছে। আর এরপরে তো জেসিকা নিজেও ওই গানটায় গাইতে শুরু করে, যেটা সে এর আগে মৃত মানুষদের কাছ থেকে শুনছিল। এরপর তার সামনে ওই 3 জন ভয়ঙ্কর হত্যাকারীও চলে আসে। তার 3 জন এসে তো জেসিকার মুখে একটা কাপড় পরায়, আর তার মানে জেসিকাই হলো তাদের এই সেই শক্তিশালী মেয়েটি, যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষায় ছিল। আর জেসিকার এই ভয়ঙ্কর পরিণতির মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।